আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক অনেক ভালো আছি। আজকে আমরা অর্থনীতির প্রথম পত্রের প্রথম অধ্যায়ে একদম সর্বশেষ পর্বে চলে আসলাম, অর্থাৎ আমরা পার্ট 4 নিয়ে আলোচনা করব। এই পার্টে আমরা দেখব যে অর্থনীতির প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধানের যে বোর্ডে প্রশ্নগুলো আসছিল বিগত সালে, ওই প্রশ্নগুলোর সমাধান করার চেষ্টা করব। শুরুতেই আমরা 2017 সালে ঢাকা বোর্ডে একটা প্রশ্ন আসছিল এই অধ্যায় থেকে, ওই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। দেখা যাচ্ছে এখানে আমাদেরকে দুইটা দ্রব্য দেওয়া হয়েছে, একটা হচ্ছে এক্স দ্রব্য এবং হচ্ছে ওয়াই দ্রব্য। এখানে দুইটা দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে তিনটা সংমিশ্রণ দেখা যাচ্ছে, একটা দুইটা তিনটা। তো আমরা প্রথমে দেখতে পাই যে এক্স দ্রব্য যখন 0 একক উৎপাদন করে তখন হচ্ছে ওয়াই দ্রব্য 30 একক, আবার যখন এক্স দ্রব্য 20 একক উৎপাদন করে তখন ওয়াই দ্রব্য হচ্ছে 20 একক। আবার দেখা যায় যখন এক্স দ্রব্য 30 একক উৎপাদন করে ওয়াই দ্রব্য তখন 0 একক। তো এখান থেকে আমাদের 3 নম্বর অর্থাৎ গতে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে যে উদ্দীপকের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। তো এটা কিন্তু আমরা পার্ট 2 তে আমরা কিন্তু দেখেছিলাম যে একটা এরকম সূচি দেওয়া থাকলে কিভাবে একটা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা যায়। আচ্ছা, তাহলে আমরা একটু সমাধান করার চেষ্টা করি। মনে করো যে আমরা এখানে দুইটা দ্রব্য এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য, তো এটার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে যে আমাদেরকে একটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিতে হবে। এদিকে আমরা ধরলাম এক্স অক্ষ, যেখানে আমরা এক্স দ্রব্য রাখবো। কি দ্রব্য? এক্স দ্রব্য আমরা ভূমি অক্ষে ধরবো। আর এখানে আমরা ওয়াই দ্রব্য ধরবো, ওয়াই অক্ষে আমরা ধরবো ওয়াই দ্রব্য। এখানে আমরা লিখলাম 0। একটু খেয়াল করি, এখানে দেখো এক্স দ্রব্য আছে 0, 20, 30। তাহলে আমরা কত করে ডিফারেন্স নিলে আমাদের বেশি সুন্দর হয়? একটু আমরা খেয়াল করি যে এখানে সবচেয়ে ছোট হচ্ছে 0 এবং সবচেয়ে বড় হচ্ছে 30। তাহলে যদি আমরা 10 করে নিই তাহলে দেখা যায় যে 10, 20, 30, হ্যাঁ জিনিসটা দেখতে একটু সুন্দর লাগবে। তাহলে আমরা কত করে নিব ডিফারেন্স? 10, 20, 30 এতটুকু পর্যন্ত আমরা নিলাম। এখন আমরা এখানে লিখে দিচ্ছি 10, 20, 30। এখানে একটা জিনিস আমি আবার বলে রাখতেছি, এখানে প্রত্যেকটা দূরত্ব যেন কি হয়? সমান হয়। যেহেতু এখানে পার্থক্য কি হচ্ছে? সমান হচ্ছে। 0 থেকে 10 পার্থক্য 10, তার মানে এটার যতটুকু দূরত্ব হবে 10 থেকে 20 পার্থক্য হচ্ছে 20, তার মানে এখানেও দূরত্ব কি হইতে হবে? সমান হইতে হবে, নাহলে কিন্তু আমাদের চিত্রটা ভুল হবে। আচ্ছা, তাহলে দেখা যাক এরপরে আমরা ওয়াই অক্ষে একটু দেখি। ওয়াই দ্রব্য যেখানে আছে সেখানে দেখতেছি আমরা 30, 20, 0, তার মানে এই ক্ষেত্রে আমরা 10 করে ডিফারেন্স নিতে পারি। তাহলে আমরা নিচ্ছি 10, 20, 30 পর্যন্ত। তাহলে এখানে নিচ্ছি 10, 20, 30। তাহলে এখন অনেক ইজিলি আমরা এই চিত্রটা অঙ্কন করতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এক্স দ্রব্য দেওয়া আছে 0 একক এবং ওয়াই দ্রব্য দেওয়া আছে 30 একক। তাহলে আমরা এক্স দ্রব্য 0 একক, হ্যাঁ এক্স দ্রব্য আমাদের 0 একক হচ্ছে এখানে, ওয়াই দ্রব্য হচ্ছে 30 একক, সেটা হচ্ছে এই বিন্দুতে। এখানে আমরা একটা বিন্দু দিতে পারি, এ বিন্দু। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের এক্স দ্রব্য হচ্ছে 20 একক, ওয়াই দ্রব্য হচ্ছে 20 একক। এই দুইটা মিলে আমরা একটা বিন্দু নেব, এক্স দ্রব্য 20, ওয়াই দ্রব্য 20। তাহলে আমরা নিচ্ছি এখানে এক্স দ্রব্য 20, ওয়াই দ্রব্য 20। এটা আমরা দিলাম বি বিন্দু। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এক্স দ্রব্য আমাদের 30 একক, ওয়াই দ্রব্য আমাদের 0 একক। তাহলে এক্স দ্রব্য 30 একক, ওয়াই দ্রব্য 0 একক। তাহলে আমাদের বিন্দুটা হচ্ছে এখানে, আমরা এখানে দিচ্ছি সি বিন্দু। তাহলে এখন যদি আমরা এ বি সি এই তিনটাকে যোগ করে দিই তাহলে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন হয়ে যাবে। তাহলে এটাকে আমরা বলতে পারি যে এ বি সি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে যেহেতু এটা আমাদের 3 নাম্বারের জন্য আসবে, শুধু চিত্র অঙ্কন করে দিলে আমাদের সম্পূর্ণ 3 মার্কস পাওয়া যাবে না, ঠিক আছে? তো এই জন্য আমাদের অবশ্যই যে এটা আমাদের একটু ব্যাখ্যা করে দিতে হবে, যে এখানে আমরা বলবো আমরা ও এক্স অক্ষে এক্স দ্রব্য অর্থাৎ ভূমি অক্ষে আমরা এক্স দ্রব্য এবং লম্ব বা উলম্ব অক্ষে আমরা ওয়াই দ্রব্য ধরে আমরা একটা এবিসি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হলো। এখানে আমরা দেখতে পাই যে যখন এক্স দ্রব্য 0 একক তখন ওয়াই দ্রব্য হচ্ছে 30 একক এবং প্রাপ্ত বিন্দু হচ্ছে এ বিন্দু। তারপর আমরা বলবো যে এক্স দ্রব্য যখন 20 একক, ওয়াই দ্রব্য তখন 20 একক এবং সেই প্রাপ্ত বিন্দুটা হচ্ছে বি বিন্দু। তারপর আমরা বলবো যে এক্স দ্রব্য যখন 30 একক, ওয়াই দ্রব্য তখন 0 একক এবং সেই বিন্দুটা হচ্ছে সি বিন্দু। এতটুকু লিখলে হয়ে যাবে আমাদের 3 নম্বরের জন্য। এরপর আমরা দেখব যে 4 নম্বরে আমাদের কি কোশ্চেনটা চলে আসছিল, সেটা হলো যে এক্স দ্রব্য 10 একক, ওয়াই দ্রব্য 10 একক
অর্থাৎ আমাদেরকে একটা সংমিশ্রণ দিচ্ছে, সেটা হলো x দ্রব্য 10 y দ্রব্য 10, এবং আরেকটা সংমিশ্রণ দেওয়া হয়েছে x দ্রব্য 40 y দ্রব্য 20। এই দুইটা সংমিশ্রণ দিয়ে আমাদেরকে বলা হলো যে সংমিশ্রণে উৎপাদনের যৌক্তিকতা বিশ্লেষণ করা। অর্থাৎ আমাদেরকে যে দুইটা সংমিশ্রণ আমাদেরকে দেওয়া হয়েছে, এই দুইটা সংমিশ্রণে আমরা যদি উৎপাদন করি তাহলে আমাদের উৎপাদনটা যৌক্তিক হবে কিনা। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা এই সেম চিত্রটা আমরা অবশ্যই এর পরবর্তী অর্থাৎ আমরা 4 নম্বর অর্থাৎ ঘ নম্বরে গিয়ে আমরা এই সেম চিত্রটা আমরা আবার অঙ্কন করব, ঠিক আছে। তার আমি একটু চেঞ্জ করতেছি, যেহেতু আমি একবার অঙ্কন করে ফেলছি আমি এটাতে আবার করতেছি। একটু খেয়াল করো, দেখো এখানে আমরা যে চিত্রটা অঙ্কন করলাম, এখানে আমরা যে দুইটা আমাদেরকে সংমিশ্রণ দেওয়া হয়েছে অর্থাৎ x দ্রব্য 10 y দ্রব্য 10, x দ্রব্য 40 y দ্রব্য 20, এই দুইটা সংমিশ্রণ নিয়ে আমরা দুইটা বিন্দু অঙ্কন করব এই চিত্রের মধ্যে, ঠিক আছে। তাহলে দেখো x দ্রব্য 10 y দ্রব্য কত 10, তাহলে x দ্রব্য 10 y দ্রব্য 10 অবশ্যই বিন্দুটা এই বিন্দুটা, তাই না? আচ্ছা, এটাকে আমরা ধরলাম ই বিন্দু। কি বিন্দু? ই বিন্দু। তারপর আমরা আরো একটা আমাদেরকে সংমিশ্রণ দেওয়া হয়েছে x দ্রব্য 40 y দ্রব্য 20 একক। তাহলে আমরা x দ্রব্য 40 y দ্রব্য 20 নিয়ে আমরা আরো একটা বিন্দু অঙ্কন করব। তাহলে x দ্রব্য হচ্ছে 40, এখানে আছে আমাদের 30 পর্যন্ত। তাহলে একটু খেয়াল করো, এখানে 10 20 30 আছে, তাহলে আমরা এক ঘর যদি এখানে বাড়াই দিই তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে 40, তাই না? তাহলে আমরা নিব যে x দ্রব্য 40 y দ্রব্য হচ্ছে 20, তাহলে আমাদের বিন্দুটা পাওয়া যাবে এখানে। এটাকে আমরা ধরলাম f বিন্দু। কি বিন্দু? f বিন্দু। এখন একটু দেখো, আমরা যে দুইটা বিন্দু অঙ্কন করছি, একটা হচ্ছে উৎপাদন সময়রেখার ভিতরের বিন্দু, একটা হচ্ছে উৎপাদন সময়রেখার বাইরের বিন্দু। একটু খেয়াল করো, আমরা জানি যে উৎপাদন সময়রেখা হচ্ছে এমন একটা রেখা যেখানে আমরা এই যে আমরা ABC উৎপাদন সময়রেখা অঙ্কন করছি, এই ABC রেখার মধ্যেই কোনো একটা প্রতিষ্ঠান বা কোনো একটা দেশ উৎপাদন করতে পারে। এই উৎপাদন সময়রেখার বাইরে উৎপাদন করা যায় না, কেননা আমাদের সম্পদ হচ্ছে সীমিত। আমাদের সীমিত সম্পদ দিয়ে সর্বোচ্চ আমরা উৎপাদন সময়রেখার মধ্য পর্যন্ত উৎপাদন করতে পারবো। তাহলে আমরা F বিন্দুতে অবশ্যই উৎপাদন করতে পারবো না। হ্যাঁ, এই বিন্দু হচ্ছে একটা অসম্ভব উৎপাদন বিন্দু, অর্থাৎ এটা উৎপাদন সময়রেখার বাইরের বিন্দু। এটা এখানে হচ্ছে অন্য জায়গায় হইলেও সব ক্ষেত্রে আমরা একই ব্যাখ্যা দিব, সেটা হচ্ছে উৎপাদন সময়রেখার বাইরের বিন্দুতে উৎপাদন করা যায় না, এটা হচ্ছে অসম্ভব উৎপাদন বিন্দু, কেননা আমাদের সম্পদ হচ্ছে সীমিত, ঠিক আছে। তারপর আমরা যে বিন্দুটা আমরা প্রথমে পেয়েছিলাম অর্থাৎ এই যে x দ্রব্য 10 y দ্রব্য 10, এই যে ই বিন্দু, এটা আবার দেখা যাচ্ছে উৎপাদন সময়রেখার একটা ভিতরের বিন্দু। তা আমরা জানি যে উৎপাদন সময়রেখার ভিতরে যে কোনো বিন্দুতে উৎপাদন করা যায়, তবে এই ক্ষেত্রে সম্পদের দক্ষ ব্যবহার হয় না। অর্থাৎ আমাদের যে সম্পদটা রয়েছে সেই সম্পদ দিয়ে আমরা যেহেতু উৎপাদন সময়রেখার মধ্য পর্যন্ত উৎপাদন করতে পারবো, ই বিন্দু মানে হচ্ছে এটা ভিতরের বিন্দু একটা, তাহলে এখানে উৎপাদন করা আসলে কোনো দেশের জন্য কাম্য নয় বা কোনো দেশের জন্য যুক্তিযুক্ত নয়। তাহলে আমরা কি বলতে পারি, আমরা যেহেতু এখানে 4 নম্বরের জন্য কোয়েশ্চেন, আমরা একটু গোছাই বলবো যে এখানে যেহেতু ই বিন্দুটা হচ্ছে অর্থাৎ x দ্রব্য 10 এবং y দ্রব্য 10, সেই প্রাপ্ত বিন্দুটা হচ্ছে ই বিন্দু। এই বিন্দু হচ্ছে একটা উৎপাদন সময়রেখার ভিতরের বিন্দু, এই বিন্দুতে উৎপাদন করা যায়, তবে এই বিন্দুতে উৎপাদন করলে সম্পদের দক্ষ ব্যবহার হয় না বা অপচয়কে নির্দেশ করে। তারপর আমরা বলবো x দ্রব্য যখন 40 y দ্রব্য যখন 20, তখন আমাদের যে প্রাপ্ত বিন্দুটা হয় সেটা হচ্ছে f বিন্দু, এবং সেটা আমরা দেখতে পাই যে উৎপাদন সময়রেখার একটা বাইরের বিন্দু। আর এই বিন্দুতে উৎপাদনকে অসম্ভব উৎপাদন বিন্দু বলে, কেননা এই বিন্দুতে আমাদের যে সম্পদ রয়েছে সেই সম্পদ দিয়ে আমরা উৎপাদন করতে পারবো না। আচ্ছা দেখো, একটু খেয়াল করো, এই টাইপসের প্রশ্ন কিন্তু প্রত্যেক বোর্ড এবং প্রত্যেক সালে চলে আসে, ঠিক আছে। একটু দেখো, আমি কয়েকটা তোমাদেরকে প্রশ্ন দেখাচ্ছি স্ক্রিনে, এবং এগুলো একটু বিশ্লেষণ করে দেখাচ্ছি কেমনে এগুলো সলভ করবা। দেখো, এখানে আমি 2018 সালে রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড ও বরিশাল বোর্ডে একটা প্রশ্ন আসছিল 1 নম্বরে। এই প্রশ্নটা একটু দেখো, এখানে দেওয়া আছে যে x এবং y নামক দুটি দ্রব্য উৎপাদনে একটি উৎপাদন সময়রেখার সূচি দেওয়া হলো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে x দ্রব্য এবং y দ্রব্য, ঠিক আমরা একটু আগে যে কোয়েশ্চেনটা সলভ করলাম ওই কোয়েশ্চেনটার মতোই প্রায়। এখানে দেখা যাচ্ছে x দ্রব্য হচ্ছে 8, y দ্রব্য হচ্ছে 0, অর্থাৎ x দ্রব্য যখন 8 একক, y দ্রব্য তখন 0 একক, x দ্রব্য যখন 5 একক, y দ্রব্য তখন 5 একক, x দ্রব্য যখন 0 একক, y দ্রব্য তখন 8 একক, এবং এগুলো কয়েকটা সংমিশ্রণ ABC দেওয়া হয়েছে। তো এখান থেকে আমাদের 3 নাম্বার অর্থাৎ আমাদের গতে আমাদের প্রশ্ন আসলো যে উদ্দীপক হতে একটি উৎপাদন সময়রেখা অঙ্কন করা হলো।
একটু আগে আমি যেভাবে অঙ্কন করছি একদম হুবহু ঠিক সেম থাকবে, জাস্ট একটু চেঞ্জ করতে হবে। সেটা হলো এক্স অক্ষে আমরা যেগুলো ধরলাম যে 10 20 30, এখানে আমরা 10 20 30 ধরতে পারবো না, এখানে আমরা 2 করে ধরবো। কত করে ধরবো? 2 করে। তাহলে 2 করে ধরলে কিন্তু হয়ে যাবে এই পাশে। আর ওয়াই এর ক্ষেত্রে আমরা কত করে ধরবো? ডিফারেন্স 2 করে ধরবো। তাহলে কিন্তু আনসার একদম ইজিলি এটা চিত্রটা অঙ্কন করা যায়। ঠিক আছে, উৎপাদন সীমারেখা অঙ্কন করা যায়। তারপর আসো এরপরে 4 নাম্বার একটু দেখো, প্রাপ্ত উৎপাদন সম্ভাবনা রেখা অনুযায়ী উভয় দ্রব্য একই সঙ্গে 8 একক করে উৎপাদন করা সম্ভব নয় কেন? বিশ্লেষণ করো। একটু দেখো 8 একক যদি উৎপাদন করি উভয় দ্রব্য, তাহলে কিন্তু চিত্রটা অবশ্যই সেই বিন্দুটা আমাদের উৎপাদন সীমারেখার বাইরের কোনো বিন্দুতে চলে যায়। কি বিন্দু? বাইরের কোনো বিন্দুতে। কেননা একটা যদি আমরা 8 একক যদি উৎপাদন করি এক্স দ্রব্য ওয়াই দ্রব্য, এখানে আমরা একটু আগেই খেয়াল করলাম যে এক্স দ্রব্য যদি 8 একক হয় ওয়াই দ্রব্য কি হয়? 0 একক হয়। আমাদের সূচিতে দেওয়া আছে এক্স দ্রব্য যখন 8 একক, ওয়াই দ্রব্য তখন কত একক? 0 একক। তাহলে দেখো 0 একক না হয়ে সেখানে আমরা 8 একক উৎপাদন করতে চাচ্ছি, অর্থাৎ এক্স দ্রব্য 8 ওয়াই দ্রব্য 8। তাহলে অবশ্যই বিন্দুটা একটা উৎপাদন সীমারেখার বাইরের বিন্দুতে চলে যাবে। তাহলে আমরা বলবো না, এই বিন্দুতে উৎপাদন করা সম্ভব না, কারণ এক্স বিন্দুতে এই বিন্দুটা হলো একটা উৎপাদন সীমারেখার বাইরের বিন্দু। এই বিন্দুতে উৎপাদন করা সম্ভব নয়, কারণ হচ্ছে আমাদের সম্পদ সীমিত। এটা হচ্ছে উৎপাদন সীমারেখার একটা বাইরের বিন্দু। এভাবে বলে আমরা একটু সুন্দর করে ব্যাখ্যা করে দিলে কিন্তু হয়ে যাবে। আরেকটা কোয়েশ্চেন আমি দেখাচ্ছি, একটু দেখো। এটা একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখানে দেখো আমাদেরকে একটা চিত্র দেওয়া হয়েছে। এখানে দেওয়া আছে যে এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য দিয়ে একটা চিত্র দিয়ে দিয়েছে আমাদেরকে, এবং এখান থেকে আমাদেরকে 3 নম্বরে প্রশ্ন করা হয়েছে যে উদ্দীপকে যে মৌলিক অর্থনৈতিক সমস্যার কথা উপস্থাপিত হয়েছে তা ব্যাখ্যা করো। একটু দেখো, এই চিত্রটা কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে করিয়েছিলাম উৎপাদন মৌলিক অর্থনৈতিক সমস্যায়। 3টা চিত্র আমরা দেখিয়েছিলাম মৌলিক অর্থনৈতিক সমস্যায়। আমরা জানি যে আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে 3টি। এটা হচ্ছে কি উৎপাদন করা হবে, 2 নম্বর হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে, 3 হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে। তো একটু খেয়াল করে দেখো যে প্রথমে যেটা আমরা বলেছিলাম যে কি উৎপাদন করা হবে, এই ক্ষেত্রে কিন্তু আমরা 2টা দ্রব্যের কথা বলেছিলাম, এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য। কোনটা উৎপাদন করবে? এক্স দ্রব্য উৎপাদন করবে না ওয়াই দ্রব্য উৎপাদন করবে? তাহলে কিন্তু ওই চিত্রের সাথে কিন্তু এই আমাদের উদ্দীপকের চিত্রটা কিন্তু একদম হুবহু মিলে যায়। তাহলে আমরা বলতে পারি এখানে হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা কি উৎপাদন করা হবে, এই সমস্যাটা উপস্থাপিত হয়েছে এই চিত্রের মধ্যে। একটু ব্যাখ্যা করে দিব আমরা সুন্দর করে, যে এখানে এক্স দ্রব্য, ভূমি অক্ষে এক্স দ্রব্য, লম্ব অক্ষে ওয়াই দ্রব্য ধরা হয়েছে। তো এখান থেকে আমরা বিভিন্ন সংমিশ্রণের সাহায্যে আমাদের যে মৌলিক অর্থনৈতিক সমস্যা রয়েছে কি উৎপাদন করা হবে সেই সমস্যাটা সমাধান করতে পারি এই চিত্রটার সাহায্যে। ওকে, এভাবে করে আমরা একটু বলে দিব। তারপর আমাদের এখানে 4 নম্বরে দেওয়া হয়েছে যে ই ও এফ বিন্দুতে উৎপাদন করার ক্ষেত্রে সম্ভাবনা ও যৌক্তিকতা বিশ্লেষণ করো। এখানে একটা আমাদেরকে এফ বিন্দু আর হচ্ছে কি বিন্দু দেওয়া হয়েছে? ই বিন্দু। একটু খেয়াল করো, আমি কিন্তু এই চিত্রের মধ্যে যে 2টা বিন্দু দিয়েছি এই 2টা বিন্দুর মতো করেই কিন্তু এই চিত্রের মধ্যে দেওয়া হয়েছে। একটা হচ্ছে ই বিন্দু ভিতরে, এফ বিন্দু হচ্ছে বাইরে। তাহলে একটু আগে আমি কিন্তু ব্যাখ্যা করে দিয়েছি যে ই বিন্দু উৎপাদন করলে কি সমস্যা হয় এবং এফ বিন্দু উৎপাদন করলে কি সমস্যা হয়। একদম হুবহু এভাবে লিখে দিলে হয়ে যাবে। এগুলো হচ্ছে যদি চিত্র সহকারে অর্থাৎ একটু ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন হয়, এই টাইপসের কোয়েশ্চেনগুলো চলে আসে এই অধ্যায় থেকে। তো এখান থেকে আসলে 2টা জায়গা থেকে কোয়েশ্চেন হয়, একটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা থেকে, আরটা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা সমূহ থেকে। ওকে, তাহলে আমরা আরেকটা প্রশ্ন নিচ্ছি যেখানে আমরা অর্থনৈতিক ব্যবস্থা সমূহের একটু বিশ্লেষণ করে দেখব। দেখো একটু তোমরা, এখানে দেওয়া হয়েছে যে এখানে 2017 সালে চট্টগ্রাম বোর্ডে একটা প্রশ্ন চলে আসছিল, যেখানে লেখা আছে যে দেশের নাগরিক মিস্টার কলিন্স স্ব-উদ্যোগে উৎপাদন ও ব্যবসা পরিচালনা করছেন। সে দেশের শিক্ষা, স্বাস্থ্য খাতসহ সকল খাতই ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয় এবং অবাধ প্রতিযোগিতার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে দাম নির্ধারণ হয়। ব্যবসায়ের প্রয়োজনে তিনি অন্য একটি দেশে বিতে গিয়ে সে দেশের উল্টা চিত্র অবলোকন করেন। বিদেশে উৎপাদন, ভোগ ও বন্টন সবই কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে পরিচালিত হয়। এই 2টা দেশের অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু ভিন্ন। দেখো একটু খেয়াল করো, দেশের অর্থনৈতিক ব্যবস্থা যেখানে হচ্ছে উৎপাদন বিনিময় অর্থাৎ উৎপাদন ব্যবসা সব ক্ষেত্রে হচ্ছে ব্যক্তি মালিকানা, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস দেখতে পাই যে দামটা হচ্ছে প্রতিযোগিতার ভিত্তিতে নির্ধারণ হয়ে থাকে, অর্থাৎ যোগান এবং চাহিদার মাধ্যমে কি হয়? দাম নির্ধারণ হয়। এটা কিন্তু আমরা বলেছিলাম যে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে এই ধরনের আমরা চিত্র দেখতে পাই, যেখানে সব সম্পদের মালিক থাকে কে? জনগণ, এবং
জনগণ যা ইচ্ছে তাই কি করতে পারে, উৎপাদন করতে পারে, ভোগ করতে পারে, বন্টন করতে পারে। এবং বিদেশের মধ্যে আমরা দেখতে পাই যে এখানে সব কিছু নিয়ন্ত্রণ করে সরকার কর্তৃক, অর্থাৎ এখানে সমাজতান্ত্রিক অর্থনৈতিকতা বলা হয়েছে। আমরা একটু দেখি গ নাম্বার আমাদেরকে কি প্রশ্ন বলা হয়েছে। এখানে একটু দেখো, দেশের অর্থ ব্যবস্থার প্রকৃতি নির্ণয় করা এবং 3টি বৈশিষ্ট্য লিখো। আমরা কিন্তু ইজিলি বলতে পারি দেশ হচ্ছে একটা ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। এই দেশের আমরা 3টা বৈশিষ্ট্য বলতে পারি। আমরা তোমরা যদি পার্ট 3 দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা বলতে পারবা। এখানে দেখো যে 1 নম্বর আমরা বলতে পারি সম্পদের ব্যক্তি মালিকানা। তারপর আমরা বলতে পারি এখানে হচ্ছে শ্রমিক শোষণ হয়। তারপর আমরা বলতে পারি এখানে হচ্ছে সমাজের ধনী শ্রেণী এবং গরিব শ্রেণী কি হয়, পার্থক্য সৃষ্টি হয়। এখানে হচ্ছে মুনাফা কি হয়, বেশি হয়। তারপর আমরা বলতে পারি যে সামাজিক নিরাপত্তা থাকে না, আরো অনেক অনেক অনেক, ঠিক আছে। তারপর আসো 4 নম্বরে আমাদেরকে বলা হয়েছে যে শ্রেণী বৈষম্য সৃষ্টির ক্ষেত্রে এ ও বি দেশের অর্থ ব্যবস্থার মধ্যে তুলনা করো। আচ্ছা দেখো, এখানে বলছে শ্রেণী বৈষম্য, তাহলে দেখো যেহেতু ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে শ্রেণী বৈষম্য সৃষ্টি হয়, তার মানে এখানে শ্রেণী বৈষম্য সৃষ্টি হবে। আর বিদেশ হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, আর সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় কোনো শ্রেণী বৈষম্য সৃষ্টি হয় না, সকল সম্পদের সমানভাবে বন্টন হয়। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা যে দেশে হচ্ছে শ্রেণী বৈষম্য সৃষ্টি হয় এবং বিদেশের ক্ষেত্রে শ্রেণী বৈষম্য সৃষ্টি হয় না। তো এতটুকু লিখতে হবে না, একটু সুন্দর করে গোছায় লিখতে হবে। তো আশা করছি তোমরা এটা পারবা, একটু বইয়ের হেল্প নিবা। তাহলে আমরা আজকের পর্বটা এখানে শেষ করছি। আমরা এর পরবর্তী পার্টে অর্থনীতি প্রথম পত্রের 2য় অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব। আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবো আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা চ্যানেলটা।